আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। Bail is not a foregone conclusion for any serious offenses. তার মানে bail is not a foregone conclusion for any serious offenses. মানিটা হচ্ছে কি যে মার্ডার কেস, রেপ কেস, কিডন্যাপিং কেস হলো বলে, জিবিএইচ কেস হলো বলে যে বেইল দিবে না, বেইল শেষ, কেসটা খুব সিরিয়াস, অফেন্সটা খুব সিরিয়াস, দ্যাট ইজ নট দ্য কেস। এটা হইতে পারে না। And application must be treated with care and meticulously prepared. যখনই সিরিয়াস একটা অফেন্সের জন্য আপনাকে ট্রায়াল ফেস করতে হবে, তখন বেইল অ্যাপ্লিকেশন খুব মেটিকুলাসলি, খুব নিপুণভাবে, খুব দক্ষভাবে, সুচারুভাবে আপনার বেইল অ্যাপ্লিকেশনটা প্রিপেয়ার করতে হবে। এবং এখানে এটার কোনো সাবস্টিটিউট নাই, কারণ যখন এই এলিগেশনগুলো সিরিয়াস হবে, যখন এই রেপ এলিগেশন আসবে, কিডন্যাপিং, মার্ডার, এই ধরনের এলিগেশনের জন্য পুলিশ খুব সচেষ্ট থাকবে, বেইল দিব না। সুতরাং সলিসিটরকে চেষ্টা করতে হবে সমস্ত অবজেকশনগুলো কিভাবে ওভারকাম করা যায় এবং কিভাবে ক্লায়েন্টকে বেইলের মধ্যে রাখা যায়, সেটা হলো একদম very important for the defense solicitor. তখন আমরা bail conditions আমরা অফার করব। Bail conditions are requirements the court gives to a defendant who is applying for bail. যে এগুলো হলো কি কতগুলো কন্ডিশন যেগুলো কোর্ট ডিফেন্ডেন্টকে দিবে যখনই বেইলের জন্য অ্যাপ্লিকেশন করবে। আপনার কোর্ট এই কন্ডিশনগুলো ডিফেন্ডেন্টকে দিবে, so that he or she does not have to remain in prison before the proceedings are ended. সুতরাং জাজ এটা খেয়াল রাখবে যে জাজ সাহেব মনে করবে কিনা ঠিক আছে, তাকে আমি বিভিন্ন ধরনের কন্ডিশন ইম্পোজ করে দিব, সুতরাং ট্রায়ালের আগ পর্যন্ত সে যেন বাইরে থাকতে পারে, প্রিজনে যেন থাকতে না হয়, কিন্তু তাকে খুব স্ট্রিক্ট কন্ডিশনস গুলো ফলো করতে হবে। They also allow the defense team's bail solicitors to answer the objections the prosecution may raise to bail. আপনার পুলিশ বিভিন্ন অবজেকশন গুলো আসবে, বেইল দিব না, সুতরাং অ্যাপ্লিকেশনের মধ্যে সলিসিটর বিভিন্ন কন্ডিশন গুলা আগের থেকে বলে দিবে যে আমার ক্লায়েন্ট এই বেইল কন্ডিশন ফলো করবে, আমার ক্লায়েন্ট এই সিকিউরিটি দিবে, আমার ক্লায়েন্টের সিকিউরিটি আছে, যা যা ওভারকাম করার জন্য দরকার, অবজেকশনগুলোকে স্টপ করার জন্য, ওভারকাম করার জন্য সব মেটিকুলাসলি বেইল অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করতে হবে। Some common conditions that a court may impose include যে normally বিভিন্ন conditions গুলো বেইলের জন্য যেগুলো কোর্ট ইম্পোজ করবে, আমি কয়েকটা বলতেছি। কারফিউ ইম্পোজ করতে পারে। The court can make a requirement that the defendant lives at a certain address এবং often away from the alleged victim in the case. যে অনেক সময় আপনার কোর্ট বলবে কি যে সে একটা অ্যাড্রেসে থাকবে এবং এই অ্যাড্রেসটা যেন যে জায়গায় ভিকটিম আছে তার কাছ থেকে যেন দূরে হয়, ওর কাছে যেন না থাকে। এগুলো একটা অ্যাড্রেসের রিকোয়ারমেন্ট কোর্ট ইম্পোজ করতে পারে, কারফিউ ইম্পোজ করতে পারে। For the fear of the defendant absconding, the defendant is at a fixed address that easy for the police to keep tabs on. আপনার পুলিশ বলবে যে কি সে অ্যাবসকন্ড করবে, তার বিরুদ্ধে রেপ এলিগেশন আসছে,
সে পালাইয়া যাবে, সেই দেশে থাকবে না, সে ট্রায়াল ফেস করবে না। সুতরাং আমরা বলবো কি সে একটা ফিক্সড অ্যাড্রেসের মধ্যে থাকবে। সুতরাং পুলিশের তার উপরে নজর রাখতে পারবে, ওই অ্যাড্রেস ছাড়া অন্য কোনো অ্যাড্রেসের মধ্যে সে থাকবে না, এবং পুলিশের ওইটা একটা আপনার নজরের মধ্যে থাকবে। For the fear of the defendant interfering with witnesses, the bail address could be far away from the scene of the alleged crime. আমরা কোর্টকে বলতে পারবো কি ঠিক আছে, পুলিশ বলতেছে সে আমার ক্লায়েন্ট উইটনেসের সাথে ইন্টারফেয়ার করবে, তাকে যদি বেইল দেওয়া হয়, তারা অবজেকশন করতেছে যে উইটনেসের সাথে ইন্টারফেয়ার করবে, এই জন্য আমরা তাকে বেইলে ছাড়বো না। তাহলে আমরা তখন বলবো কি ঠিক আছে, আমার ক্লায়েন্ট সে অনেক দূরে থাকবে, যে জায়গায় আপনার ক্রাইম হয়েছে সেই জায়গা থেকে অনেক দূরে চলে যাবে। সুতরাং মানে একদম আশেপাশে কাছাকাছি থাকবে না। মনে করেন লন্ডনের মধ্যে আপনার ক্রাইমটা হয়েছে, আমরা বললাম কি যে আমার ক্লায়েন্ট বার্মিংহামে থাকবে, সুতরাং যোগাযোগের সম্ভাবনাটা কমে যাবে। তখন কোর্ট একটু হ্যাপি হবে, ও ঠিক আছে, এটা তো অনেক ডিস্টেন্স। For the fear of further offenses on bail, residents far away from the scene of the alleged crime, আমরা সব সময় সেটা প্রপোজ করব পুলিশের কাছে, কোর্টের কাছে, যে অ্যাড্রেসটা হবে অনেক দূরে। সুতরাং মানে ক্রাইম সিন লন্ডনে, আমার ক্লায়েন্টের অ্যাড্রেস আমরা দিচ্ছি বার্মিংহামে, সুতরাং তাদের অবজেকশনটা তখন রিডিউস হয়ে আসবে, কমে আসবে। Or a curfew requirement can keep a defendant away from potentially criminal situations. আমরা বলতে পারি কোর্টকে যে একটা কারফিউ টাইম টেবল দেওয়া হোক, যে আমার ক্লায়েন্ট সন্ধ্যার সময় বের হবে না, কোনো সময় সন্ধ্যা 8টার থেকে বা সন্ধ্যা মানে সকাল 8টা পর্যন্ত, সন্ধ্যা 7টার থেকে সকাল 7টা পর্যন্ত আমার ক্লায়েন্ট বাইরে যাবে না, কারফিউ থাকবে। কারণ ওই সময়গুলোতে নর্মালি অফেন্সগুলো হয় পাবের মধ্যে বা পাবলিক হাউসগুলোর মধ্যে। সুতরাং আপনারা মানে এগুলো যদি আমরা প্রপোজ করি কোর্টের কাছে, কোর্ট তখন হ্যাপি হবে যে ঠিক আছে, যে সলিসিটর তো সবগুলোই দিয়ে দিয়েছে, বেইলের অ্যাড্রেস দিয়েছে বার্মিংহামে, যেটা অনেক দূরে এখান থেকে, লন্ডন থেকে, এবং তারা বলতেছে কারফিউ যে সকাল সন্ধ্যা 7টার থেকে সকাল 7টা পর্যন্ত বা সন্ধ্যা 8টার থেকে সকাল 8টা পর্যন্ত ঘরের মধ্যেই থাকবে। সুতরাং কোর্ট তখন আস্তে আস্তে কনভিন্স হতে থাকবে। সো ফার্দার অফেন্সেস আর লেস লাইকলি, তখন আমরা বলবো যে কি ফার্দার অফেন্স হওয়ার সম্ভাবনাটা থাকবে না। Many offenses of course happen at night and in licensed premises which are busy at night. যে many of the offenses, criminal offense গুলো হয় পাবের মধ্যে, লাইসেন্সড প্রেমিসেসের মধ্যে, নাইট টাইমের মধ্যে। তাহলে আমরা যদি কোর্টকে বলি যে আমার ক্লায়েন্ট সন্ধ্যা 7টা অথবা 8টার থেকে সকাল 8টা পর্যন্ত ঘরের বাইরে যাবে না, কারফিউর মধ্যে থাকবে, তখন কোর্ট খুশি হবে। আর আমাদের দরকার হইল ক্লায়েন্টকে বেইলে রাখা, মানে ট্রায়াল আগ পর্যন্ত, কনভিকশনের আগ পর্যন্ত আমাদের ক্লায়েন্টকে বাইরে রাখার জন্য চেষ্টা করতে হবে, যে কোনো কন্ডিশনগুলো দিয়ে কোর্টকে আমাদেরকে হ্যাপি রাখতে হবে। আমরা তারপর বলতে পারবো রিপোর্টিং রিকোয়ারমেন্টস, যে আমার ক্লায়েন্ট রিপোর্টিং করবে। দিস অ্যালাউজ দ্য পুলিশ টু কিপ অ্যাওয়্যার অফ দ্য রাফ লোকেশন অফ এ ডিফেন্ডেন্ট, অ্যাজ দে উইল হ্যাভ নো রিপোর্ট to a police station, they have to report to a police station 3 or more times per week. আমরা বলবো কি আমার ক্লায়েন্ট রিপোর্ট করবে রেগুলারলি, পুলিশ স্টেশনের মধ্যে যাইয়া রিপোর্ট করবে, 2 বার বা 3 বার সপ্তাহে রিপোর্ট করবে। সুতরাং পুলিশের একটা মানে কন্ট্রোল থাকবে, পুলিশের একটা রাফ আইডিয়া থাকবে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কারণ সে তো সপ্তাহে 2 বার 3 বার রিপোর্ট করতেছে পুলিশ স্টেশন যাইয়া। তাহলে কোর্ট তখন এগুলোতে সবগুলো আস্তে আস্তে খুশি হয়ে আসবে, যে সিওরিটি অফার
মানে কারফিউ অফার করতেছি, আমরা বেইল অ্যাড্রেস অফার করতেছি লন্ডনের বাইরে, যেহেতু ক্রাইম সিন লন্ডনের মধ্যে, আমরা কারফিউ দিয়ে অফার করতেছি, আমরা রিপোর্টিং এর কথা বলতেছি যে যে আমার ক্লায়েন্ট বিভিন্ন রিপোর্টিং গুলা মেনে চলবে। সুতরাং কোর্ট এগুলোর মধ্যে কনভিন্স হতে থাকবে, পুলিশের অবজেকশনের পথগুলো তখন স্লিম হয়ে আসবে আস্তে আস্তে। This means that the police will be made aware quickly if they abscond. তখন আমরা কোর্টের কাছে বলবো কি, ঠিক আছে, সে যদি রিপোর্ট করে সপ্তাহে 3 বার বা সপ্তাহে 4 বার, তাইলে যদি অ্যাবসকন্ড করে, পালায়, তাহলে তো পুলিশ খুব তাড়াতাড়ি জেনে যাবে, সেটা খুব কুইকলি জেনে যাবে। সুতরাং এগুলো তো তখন কোর্ট আস্তে আস্তে কনভিন্স হওয়া শুরু হয় এবং বেইলের দিকে তখন যায় যখন অফেন্সটা সিরিয়াস হয়। And surety and security are two important tools for a bail application for many serious offenses. এগুলো হইল very very important। যখনই একটা সিরিয়াস কেস, রেপ, মার্ডার কেস হবে, সিউরিটিটা খুব ইম্পর্টেন্ট। 20,000 30,000 অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে একটা গ্যারান্টি কোর্টের কাছে দিতে হবে। সিউরিটিটা হচ্ছে there are financial assurances made to the court usually by family members of the defendants, যে এটা একটা অ্যাসিউরেন্স, একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিউরেন্স গ্যারান্টি কোর্টকে দিচ্ছে ফ্যামিলি মেম্বার, একজন রিলেটিভ বলতেছে কোর্টকে to guarantee his or her attendance at court whilst on bail। বলতেছে কি, সে কোর্টের মধ্যে অ্যাটেন্ড করবে, সে তার বেইলের মধ্যে হাজিরা দিবে, সে পালাইয়া যাবে না, সে সব সময় অ্যাটেন্ড করবে, এবং আমি এত হাজার পাউন্ডের একটা গ্যারান্টি দিলাম, সিউরিটি দিলাম। যদি সে পালাইয়া যায় তাহলে তো আমার 20,000 বা 50,000 পাউন্ড আমি হারাবো। সুতরাং আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে সে পালাবে না, সে তাকে বেইল দেওয়া হোক। এগুলো সবগুলো তখন কোর্ট খুব কনসিডার করে, খুব কেয়ারফুলি। যখন সিরিয়াস অফেন্স হয় তখন কোর্ট আস্তে আস্তে কনভিন্স হতে থাকে মানে বেইল গ্রান্ট করার জন্য। সিকিউরিটি ইজ মানি পেইড ইনটু কোর্ট বিফোর দ্য ডিফেন্ডেন্ট ইজ অ্যালাউড আউট অন বেইল। আর সিউরিটিটা হচ্ছে গ্যারান্টি দেওয়া, যে আমি গ্যারান্টি দিচ্ছি 20,000 পাউন্ডের বা 50,000 পাউন্ডের। আর সিকিউরিটিটা হলো কোর্টের কাছে আপফ্রন্ট পয়সাটা দিয়ে দিতে হবে, ক্যাশ ক্লিয়ার ফান্ড আমরা কোর্টের কাছে দিয়ে দিতে হবে। আপনাকে পয়সাটা রিলিজের আগে কোর্টের কাছে দিয়ে, সেটা 5,000 হোক 10,000 হোক, সেটা হলো সিকিউরিটি মানি, সেটা কোর্টকে দিয়ে দিতে হবে রিলিজের আগে। This must be paid into court in cash or other cleared funds. এগুলো কিন্তু পয়সা আগের থেকে কোর্টের কাছে দিয়ে দিতে হবে, জমা দিতে হবে, ক্লিয়ার্ড ফান্ডস, সিকিউরিটি মানিটা। আর সিউরিটিটা হইলো কি, আপনাকে প্রুফ দেখাইতে হবে আপনি এই যে গ্যারান্টি দিচ্ছেন 20,000 পাউন্ডের, ওই পয়সাটা আপনার অ্যাভেইলেবল আছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, এটা প্রুফ দেখাইতে হবে। আর সিকিউরিটিটা হইলো যেটা আপফ্রন্ট পে করতে হবে। There are more conditions, more things to discuss on bail. Bail খুবই ইম্পর্টেন্ট। আমি হয়তো নেক্সট সেগমেন্টের মধ্যে, নেক্সট প্রোগ্রামের মধ্যে আবার বলবো আরো কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টের উপরে বেইলের জন্য। কারণ যখনই একটা ফ্রড কেস, একটা সিরিয়াস মানি লন্ডারিং কেস, ফ্রড কেসের মধ্যে যখন ফেস করতে হয় ট্রায়াল, সেখানে বেইল পাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়। যখন মার্ডার কেস, রেপ কেস, বেইল পাওয়াটা ডিফিকাল্ট হয়। সুতরাং বেইল পাওয়ার জন্য আমরা যেরকম চেষ্টা করতে হবে, ক্লায়েন্টকেও সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে, সমস্ত ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে, যেন একটা মেটিকুলাসলি প্রিপেয়ার্ড অ্যাপ্লিকেশন যেন কোর্টের কাছে সাবমিট করা যায়, যেন বেইলের প্রসপেক্ট যেন বেড়ে যায়, বেইল পাওয়ার সম্ভাবনা যেন থাকে এবং কোর্ট যেন bail grant করে। I will go back to my colleague now, Barrister Faisal Saifi will talk on fraud again. Mr. Saifi. Thank you very much, Mr. Azam.
in years gone past, there has been some uncertainty as to whether recklessness as to other people's rights and the truth constitutes fraud or not. Is recklessness to be equated with fraud, or is it something in between being negligent and being fraudulent? As Lord Nichols has put it, acting in reckless disregard of others' rights or possible rights can be a telltale sign of dishonesty. Even if the defendant in a fraud action may have had no knowledge of the representation's falsehood, he will still be responsible if he had no belief in its truth and made it not caring whether it was true or not. So recklessness might not be exactly the same as fraud, but it still in most circumstances will amount to pretty much the same thing. The test of dishonesty requires that the individual is expected to attain the standard which would be observed by an honest person placed in those circumstances. In another case, Knox J. captured the flavour of this issue in a case in a commercial setting where he referred to a person who is guilty of commercially unacceptable conduct in the context involved. So this is going back to the objective limb of the test for dishonesty. Would an honest person in the same circumstances have done the same thing? And the approach the law takes is generally honest people in circumstances do act by caring whether or not they're telling the truth. They don't act reckless as to the truth. They do give it consideration. A final issue on the issue of within the issue of dishonesty is one called targeting. And in some cases, it has been argued that liability does not arise if the defendant did not even have a clear suspicion that the claimant was the victim. This may be seen as linked to an old test of intention to defraud. The issue will most commonly arise in the context of money laundering. That is to say, in making arrangements where the defendant knows, which the defendant knows, are calculated to conceal what has happened to the money, not only from the proper authorities, but also from a particular third party. The defendant takes the obvious risk that they are part of a fraud practiced on that third party. So in that passage, the judge suggested that the defendant needs to know in a money laundering case that he is not part of a process which is leading to the theft and dissipation of monies belonging to another. Then finally, the other common element between all allegations of fraud under Section 1 of the Fraud Act 2006 is an intention on behalf of the defendant to make a gain for himself or another, or to cause a loss to another, or to expose another to a risk of loss. It is what is described as an inchoate offence. That means there doesn't actually have to have been a gain to the defendant or a loss to a victim. It's sufficient if there was an intention to do so. This has changed what the law as it had stood before the Fraud Act, which did require a gain or a loss. And so the current offence of fraud includes what previously was described as an attempted fraud. There is also an issue here of intended causation.
Since there is no need to prove an actual gain, loss, or risk of loss, it follows that even if one of those things did occur, there is no need to prove that it was caused by the defendant's act or omission. The Law Commission has acknowledged this, saying the requirement of an intent to make a gain or cause a loss implies a requirement of intended causation as opposed to actual causation. The defendant's intention must be to make a gain or cause a loss by means of his or her conduct. So an example of this issue is given in a case called the Crown and Gilbert, where a shareholder and director of a family-run company was accused of obtaining a loan from a bank for the use of the company by falsely misrepresenting that the business was backed by family money. The trial judge had directed that it was enough if she intended to make a profit from the future property development of the company. The conviction was quashed on an appeal because there should have been a direction by the trial judge that the defendant must have known that she intended to make a gain by the misrepresentation. It wasn't enough that she made a misrepresentation. There had to be proof that she wanted to try and improve her situation or make a gain or get some money or the loan by making that representation. And that is the issue of intended causation. Section 5 of the Fraud Act 2006 defines what gain and loss mean. At Section 2A, it says gain and loss extend only to a gain or loss in money or other property. B, they include such gain or loss, whether temporary or permanent. And property means any property, whether real or personal, including things in action and other intangible property. You have 2 more minutes left now. Thank you very much, Mr. Azam. And the gain includes a gain by keeping what one has, as well as a gain by getting what one does not have. Loss includes a loss by not getting what one might get, as well as a loss by parting with what one has. So from that section 5 and those various definitions given, one can see that the definitions of gain and loss for the purposes of the offence of fraud are extremely broad. There is a very, very wide range of activity that would fall within those definitions. And the final point here is to deal with what is said to be getting what one is entitled to. It seems that a person who intends to get money or other property has a view to a gain by definition, even if he or she thinks he is entitled to the thing he intends to get. This is only an issue as to dishonesty. So if the person is getting what they're entitled to, it's still a gain for the purposes of Section 5, although it might, in some limited circumstances, not be dishonest if the test for dishonesty, which I outlined earlier, is not met. Many thanks, Mr. Azam. Thank you. Thank you very much, Mr. Safi. দর্শক, আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হবে, পুনঃপ্রচার করা হবে নেক্সট টুইসডে, মঙ্গলবার দিন দুপুর 12:30 থেকে 2টা। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামটি দেখতে পারবেন। তাছাড়া সলিসিটর শাফিউল আজম অথবা আজাম এন্ড কো সলিসিটরস এই নামে যদি আপনারা সার্চ করেন তখন আপনারা এই প্রোগ্রামের লিংক পেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।